আমাদের দেশের আইটি সিএসসিতে পড়া ছেলেমেয়েরা যারা স্টুডেন্ট থাকাকালীন সময় থেকে এই প্রবলেম সলভিংটা ওইভাবে চর্চা করে, প্র্যাকটিস করে, যাদের প্রবলেম সলভিং স্কিলটা ভালো এবং যারা আসলে বিদেশে জব করার চিন্তা ভাবনা করে, তাদেরকে আমি জব হান্টিংয়ের সময় যতটা না ইউএস, ইউরোপ, ইভেন মালয়েশিয়া, সিঙ্গাপুর, ভিয়েতনাম, থাইল্যান্ড এসব দেশে সার্চ করতে দেখি, ঠিক সেইভাবে না জাপানে সার্চ করতে দেখি না। এটা আসলে নানা রকম কারণ থাকতে পারে। তো আমার কাছে মনে হচ্ছে যে কারণের থেকেও আসলে এটা বলা দরকার যে কেন অন্যান্য দেশের পাশাপাশি জাপানেও সার্চ করা উচিত এবং কেন হচ্ছে অন্য কিছু কিছু দেশের তুলনায় জাপান আরও বেটার, সেই জিনিসগুলো নিয়ে কথা বলা উচিত। তো আজকের ভিডিওতে আমি মূলত আসলে কথা বলবো যে কেন হচ্ছে এই আইটি টেক ইন্ডাস্ট্রির ছেলেমেয়েদেরকে আসলে জাপানেও জব সার্চ করা উচিত এবং কাদের জন্য আসলে জাপানটা ভালো এবং কাদের জন্য ভালো না। সাধারণত দেশের বাইরে জব সার্চ করার ক্ষেত্রে আমরা যে জিনিসগুলোকে প্রায়োরিটি দিই তার মধ্যে অন্যতম হচ্ছে স্যালারি, জব স্টেবিলিটি এবং হচ্ছে আমি যদি ওখানে স্টে করতে চাই সেই অপরচুনিটিটা আছে কিনা। তো আমি যদি এই ক্ষেত্রে জাপানের কথা চিন্তা করি, হ্যাঁ, আমরা একটা একটা করে যাই। জাপানের যদি স্টেবিলিটির কথা চিন্তা করি, আমাকে একটু ব্যাকের দিকে যাইতে হবে। তো 2023 সালের ঘটনা। 2023 সালে হচ্ছে অ্যামাজনের হচ্ছে একটা নিউজ লিঙ্কডইনে খুব ভাইরাল হয় যে তাদের কোনো একজন মোস্ট প্রবাবলি কিউএ ইঞ্জিনিয়ার, সে হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠে টয়লেটে গেছে, গিয়ে দেখে সে হচ্ছে তার কাছে একটা টেক্সট আসছে যে সে তাকে চেক করা হয়েছে। এখন এই যে ধরেন সাডেনলি চেক করার যে একটা ব্যাপার, মানে উইথাউট প্রায়র নোটিস, উইথাউট এনি ডিসকাশন একটা মানুষকে হুট করে চেক করে দেওয়া হয়েছে এরকম একটা কোম্পানি থেকে, এটা কিন্তু খুব কমন। ইউরোপ বলেন, আমেরিকা বলেন, কানাডা বলেন, ওইখানে জবের কোনো আসলে গ্যারান্টি ওয়ারেন্টি নাই, কোনো স্টেবিলিটি নাই। হুটহাট দেখা যায় লে অফ হইতেছে, বের করে দিতেছে, এই ব্যাপারগুলো কিন্তু ওখানে খুবই কমন। এখন আপনি যদি এই জিনিসটা আসলে জাপানের পার্সপেক্টিভ চিন্তা করেন, এটা কমপ্লিটলি আনবিলিভেবল। এটা কেউ বিশ্বাস করতে পারে না যে একটা কোম্পানির কোনো একজন এমপ্লয়িকে, কোনো একজন ইঞ্জিনিয়ারকে হচ্ছে উইথাউট প্রায়র নোটিস, উইথাউট এনি ডিসকাশন তাকে চেক করে দিছে। ইটস কোয়াইট, এটা আনবিলিভেবল। এটা আসলে বিলিভ করার মতো কোনো কিছু না, এটা সম্ভব না। এখন এটা কেন সম্ভব না? এটার কারণ হচ্ছে প্রত্যেকটা কোম্পানিতে আসলে নিজস্ব কিছু রুলস রেগুলেশনস থাকে। তো এর বাইরেও আসলে একটা কোম্পানি যেখানে রান করে সেই দেশের কিছু রুলস থাকে, মোর স্পেসিফিকলি লেবার ল থাকে। এখন জাপানের ক্ষেত্রে যে লেবার লটা, এটা আসলে না এমপ্লয়ি ওরিয়েন্টেড। কোম্পানির থেকে এখানে এমপ্লয়িকে অনেক বেশি প্রায়োরিটি দেওয়া হয়, যার কারণে আসলে জাপানের এই সিস্টেমেই নাই কাউকে হচ্ছে উইথাউট প্রায়র নোটিস, উইথাউট এনি ডিসকাশন, উইথাউট এনি ভ্যালিড রিজন আপনি আসলে তাকে চেক করতে পারবেন। এবং চেক করার যে ব্যাপারটা, এটা যদি আপনি হিস্ট্রি চেক করেন, আপনি আসলে এরকম এটা খুবই রেয়ার কেস, এরকম পাবেন না। সেকেন্ড যে ব্যাপারটা সেটা হচ্ছে স্যালারি। স্যালারি জিনিসটা হচ্ছে কেমন? স্যালারি হচ্ছে অফকোর্স আপনি যখন বাংলাদেশ থেকে জাপানে আসবেন, সাধারণত যেসব কোম্পানিগুলো বাংলাদেশ থেকে ডিরেক্ট রিক্রুট করে, তারা কিন্তু কাউকে মিড ক্যারিয়ারের ইঞ্জিনিয়ার হিসেবে রিক্রুট করে না। অল আর এন্ট্রি লেভেল ইঞ্জিনিয়ার। এখন আপনার যত এক্সপিরিয়েন্স হোক, ইট ডাজেন্ট ম্যাটার, সবই হচ্ছে এন্ট্রি লেভেল ইঞ্জিনিয়ার। এখন এন্ট্রি লেভেলের ক্ষেত্রে আসলে স্যালারিটা একটু কমই থাকে। এটা ধরেন অ্যারাউন্ড 4 থেকে 5 মিলিয়ন, মানে 40 থেকে 50 লাখ জাপানিজ ইয়েন পার ইয়ার। তো এটা অ্যাকচুয়ালি একটু কমই আমি যদি ইউরোপের কিছু কিছু দেশের সাথে কম্পেয়ার করি। বাট মানে জাপানে আমার কাছে মনে হয় যে জাপানে ঢোকাটা হচ্ছে ইম্পর্টেন্ট। আপনি যদি এই স্যালারিতে ঢুকেন, আপনি যদি হচ্ছে আপনার আসলে স্কিলটা ভালো থাকে এবং আপনি যদি আসলে এটার পেছনে টাইম দেন, এফোর্ট দেন, তাহলে উইথিন 2 ইয়ার্স আপনি এটাকে 20% ইনক্রিমেন্ট করে আরেকটা কোম্পানিতে চলে যেতে পারবেন। এটা খুবই নর্মাল জাপানের জন্য। এই গেল স্যালারির ব্যাপার। থার্ড যে ব্যাপারটা সেটা হচ্ছে লং টার্ম আপনি ফ্যামিলি নিয়ে থাকার যে অপরচুনিটিটা, সেটা আমার মনে হয় পৃথিবীতে এমন কোনো দেশ নাই যেখানে হচ্ছে জাপানের মতো এত ইজিলি এই পার্মানেন্ট রেসিডেন্স বলেন আর হচ্ছে পাসপোর্ট বলেন এগুলো পাওয়া যায়। এখানে যারা আসলে আইটির মানে টেক ইন্ডাস্ট্রিতে যারা কাজ করে, ওদের আসলে খুব ইজিলি, এটা খুবই সিম্পল একটা ঘটনা তাদের জন্য যে পার্মানেন্ট রেসিডেন্সি পাওয়া।
অনেকগুলো অপশন আছে, অপশনগুলো আমি না বলি, বাট বিষয়টা হচ্ছে আসলে সে যদি চায়, তার যদি আসলে সে যদি ফিল করে যে এটা তার দরকার, তাহলে সে খুব ইজিলি এই জিনিসটা পাবে। এটা তেমন কোনো ঘটনাই না এই টেক ইন্ডাস্ট্রিতে কাজ করা ছেলে মেয়েদের জন্য পার্মানেন্ট রেসিডেন্সি পাওয়া বা পাসপোর্ট পাওয়া, এটা তেমন কোনো মানে বড় ধরনের কোনো অ্যাচিভমেন্ট না, বড় ধরনের কোনো ঘটনা না আর কি, এটা চাইলেই পাওয়া যায়। আরেকটা বিষয় হচ্ছে সোশ্যাল স্ট্যাটাস। যারা ধরেন এইভাবে ডিরেক্ট জব নিয়ে জাপানে আসে, আমি আসলে তাদেরকে বলেছি এলিট শ্রেণীর, জাপানে এরা এলিট ক্লাসের লোকজন। কেন বলতেছি এলিট শ্রেণীর? তার কারণ হচ্ছে আসলে এদের লাইফে কোনো ধরনের স্ট্রাগল নেই ফ্রম দ্য বিগিনিং অফ দ্য ডে। আসলেই কোনো ধরনের স্ট্রাগল নেই, কোনো কিছু নেই। আপনি অন্য যেইভাবেই জাপানে আসেন না কেন, অন্য যত ওয়ে আসেন, যেভাবে আসেন না কেন, বিভিন্ন টাইপের বিভিন্ন রকমের আপনার স্ট্রাগল আছে আপনার লাইফে, কিন্তু এই শ্রেণীর কোনো ধরনের স্ট্রাগল নেই। এরপর যে বিষয়গুলো থাকে খুবই ইউজুয়াল, যে আপনার হচ্ছে এখানকার ট্রিটমেন্ট, তারপর হচ্ছে আপনার সোশ্যাল যে সিকিউরিটি, এই জিনিসগুলো তো আসলে সবাই জানা আছে, এগুলা অ্যাজ ইউজুয়াল, এগুলো আসলেই ভালো, এগুলো নিয়ে আসলে কথা বলার কিছু নাই। তো আসলে আমরা তো এই সব সুবিধার কথা শুনলাম, এখন আসলে নিশ্চয়ই একটা দেশের সব কিছু কখনো ভালো হয় না, কিছু কিছু খারাপ জিনিস থাকে, এটা খুব স্বাভাবিক। তো আমরা আসলে একটু খারাপ জিনিসগুলো সম্পর্কে জানি, হ্যাঁ, তারপর আমরা ডিসাইড করতে পারবো যে আসলে এই জায়গাটা কাদের জন্য ভালো, কাদের জন্য ভালো না। তো খারাপ জিনিসগুলোর মধ্যে অ্যাজ এ ফরেনার আমি যে জিনিসগুলো আসলে ফিল করি, ফার্স্ট অফ অল এক নাম্বার হচ্ছে ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার। আপনি শর্ট টার্মের জন্য ইটস ওকে, আপনার ল্যাঙ্গুয়েজ হয়তো এভাবে না জানলেও চলবে। যখন টেক ইন্ডাস্ট্রিতে আপনি সফটওয়্যার ইঞ্জিনিয়ার হোক বা অন্য যেই পজিশনগুলোই হোক, আপনি আসার পরে আপনার আসলে তেমন কোনো প্রবলেম হবে না। ওই যে আমি বলছি এলিট ক্লাস, আপনার আসলে তেমন কোনো প্রবলেম হবে না। কিন্তু আপনার তো আসলে সব কিছু অফিস বেসড না, আপনার তো আরও কিছু জিনিস আছে। আপনি অসুস্থ হতে পারেন, আপনার ট্রিটমেন্ট নেওয়া লাগতে পারে, আপনার ফ্যামিলি থাকতে পারে। এখন আপনি যদি বাচ্চা কাচ্চা নিয়ে এখানে থাকার চিন্তা করেন, আপনি যদি একটু লং টাইম চিন্তা করেন, আপনার ছেলেমেয়েরা যদি পড়াশোনা করতে চায় বা পড়াশোনা করে, তো এইসব ক্ষেত্রে আসলে আপনার জন্য খুব ডিফিকাল্ট হবে যদি আপনি ল্যাঙ্গুয়েজ না জানেন। আপনাকে অবশ্যই জাপানিজ ল্যাঙ্গুয়েজ জানতে হবে, কারণ হচ্ছে জাপানের কোনো কিছুই ইংলিশ না, কোনো ধরনের সাপোর্ট নেই। যেসব সাপোর্ট আছে এগুলো আসলে মানে নামকাও আসতে সাপোর্ট, এগুলো আসলে ওরকম কোনো সাপোর্টই না। তো আপনাকে মানে এখানে থাকতে হলে জাপানিজ মাস্ট আপনাকে শিখতে হবে। আপনি হয়তো আসতে পারেন, আসার পরপরই হচ্ছে আপনাকে এটা শিখতে হবে। আর যদি আসার আগে শিখতে পারেন সেটা খুবই ভালো, খুবই মানে এটা আরো বেটার, যে আপনি কোনো ধরনের প্রবলেমই ফেস করলেন না। এই গেল ল্যাঙ্গুয়েজের ব্যাপার। সেকেন্ড যে ব্যাপারটা সেটা হচ্ছে আপনার প্র্যাকটিসিং মুসলিম। আপনি যদি প্র্যাকটিসিং মুসলিম হন, আমার কাছে মনে হয় যে এটা একটা আলাদা একটা প্রেশার। কারণ হচ্ছে জাপানে হচ্ছে অফকোর্স মুসলমানের সংখ্যা বাড়তেছে, এখানে প্রচুর মসজিদে হচ্ছে, সবই ঠিক আছে, কিন্তু প্রবলেমটা হচ্ছে এনভায়রনমেন্টটা তো আপনার আসলে চেঞ্জ হচ্ছে না, এটা স্টিল না ওই জায়গায় আছে। এটা তো আসলে একটা অমুসলিম কান্ট্রি ফার্স্ট অফ অল। সেকেন্ড অফ অল হচ্ছে যে তাদের যে খাবার, তাদের 90% খাবারই হচ্ছে আইদার পর্ক বেসড অথবা এমন কোনো পর্ক ডিরাইভড কোনো প্রোডাক্ট মিক্স করা। আপনি যদি প্র্যাকটিসিং মুসলিম হন, সেক্ষেত্রে আমার মনে হয় যে এটা আসলে ডিফিকাল্ট, মানে এই জিনিসগুলো আসলে মেনটেন করা, বা এটা একটা হেডেক, এটা আলাদা একটা প্রেশার একজন মানুষের জন্য। থার্ড যে জিনিসটা সেটা হচ্ছে বাচ্চাদের এডুকেশন। আমাদের দেশের আসলে মানুষজন না আপনার হচ্ছে এই জাপানের এডুকেশনটাকে অনেকেই আসলে এটাকে গ্লোরিফাই করে। এখন এদের আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে যে প্রথমত হলো আমরা আসলে গরিব দেশের মানুষ, হ্যাঁ, আমরা হচ্ছে একটা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রির দেশের মানুষ। এখন এইটা তো আসলে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি না, এটা একটা উন্নত দেশ। তো আমি আসলে আমার দেশের সাথে যদি এখানকার কোনো কিছু কম্পেয়ার করি, এটা আসলে এটা কোনো কম্পারিজন হয় না, হ্যাঁ। আমাকে কম্পেয়ার করতে হবে কাদের সাথে? আমাকে কম্পেয়ার করতে হবে ইউরোপের সাথে, আমাকে কম্পেয়ার করতে হবে আমেরিকার সাথে, তখন জিনিসটা ঠিক আছে, মেক সেন্স করে যে হ্যাঁ আমাকে হচ্ছে কারণ এই দুইটা সেম লেভেলের, তার সাথে তার কম্পেয়ার যায়, আমার সাথে আসলে এটা কম্পেয়ার করা যায় না। তো যেটা হয় বাংলাদেশের ক্ষেত্রে যেটা হয় আর কি, তারা হচ্ছে তাদের কাছে তারা তো আসলে বাংলাদেশে দেখে আসে কিছুই নেই, কোনো সিস্টেম নেই, নাথিং, সেই তুলনায় এটা অবভিয়াসলি ভালো, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। কিন্তু আমি যদি আসলে অন্য জায়গার তুলনায় কম্পেয়ার করি, তাহলে আসলে এটা হচ্ছে একটা উন্নত দেশের যে মিনিমাম স্ট্যান্ডার্ড থাকা উচিত সেটা আছে, নাথিং এলস। প্রথম যে ব্যাপারটা সেটা হচ্ছে এদের
এটা তো সবকিছুই এনক্যাপসুলেটেড। এমনিতেও জাপান অনেক কনজারভেটিভ, ওরা মোটেও গ্লোবাল না, বা কোন ইন্টারেস্ট, ওদের মধ্যে কোনো ইন্টারেস্টও নাই। তো ওদের যে কারিকুলাম এটা কমপ্লিটলি আসলে জাপানিজ। এখন কিছু ইংলিশ মিডিয়াম অফকোর্স এখানে আছে, বাট ইংলিশ মিডিয়ামগুলো কমপ্লিটলি প্রাইভেট, এবং এইগুলো আসলে খুব এক্সপেন্সিভ। কী ধরনের এক্সপেন্সিভ, আমি যদি আপনাকে একটা এক্সাম্পল দিই, যদি কিন্ডারগার্টেনে কোনো বাচ্চা যায় তাহলে হচ্ছে অ্যারাউন্ড পার ইয়ার টিউশন ফি তার 1.4 মিলিয়ন থেকে অ্যারাউন্ড 2 মিলিয়ন বা 2.5 মিলিয়ন পর্যন্ত হয়। তার মানে হচ্ছে 14 লাখ থেকে প্রায় 25 লাখ পর্যন্ত। তো এটা আসলে এক্সপেন্সিভ। জাপানিজ মিডিয়ামের ক্ষেত্রে যেটা ব্যাপার হচ্ছে, যারা এখানে লং টার্ম মানে এরকম চিন্তা করবে যে সে জাপান থেকে যাবে না, তার বাচ্চাটা জাপানেই থাকবে, জাপানেই পড়াশোনা করবে, জাপানেই চাকরি বাকরি করবে, দ্যাটস রিয়েলি গুড, কোনো প্রবলেম নাই। কিন্তু কারো যদি এরকম প্ল্যান থাকে যে এখান থেকে সে মুভ করবে, কিছুদিন স্টে করবে বা অন্য জায়গাতে যাবে কিংবা বাংলাদেশে ব্যাক করবে, সেক্ষেত্রে না এটা খুব ভালো চয়েস না। এই কারণে না, কারণ হচ্ছে জাপানে যে বাচ্চাগুলো আসলে বড় হয় জাপানিজ কালচার এবং জাপানিজ এডুকেশন সিস্টেমে, ওদের আসলে এই দেশের বাইরে কোথাও গিয়ে সার্ভাইভ করার ক্যাপাসিটি নাই, এটা নাই। এটা জাপানের হচ্ছে একটা উইক পয়েন্টস। তো যারা আসলে এরকম চিন্তা ভাবনা করেন কিছুদিন এখানে থাকবেন, দেন হচ্ছে আপনি বাচ্চা কাচ্চা সহ অন্য দেশে মুভ করবেন বা এখানে নিজেদের দেশে ব্যাক করবেন, সেক্ষেত্রে আমার কাছে মনে হয় এখানে না আসাই ভালো। এটা খুব ভালো চয়েস না। তো আমরা যদি আসলে সামারিটা করি যে কাদের জন্য আসলে জাপান সুইটেবল, কাদের জন্য না, তাহলে ব্যাপারটা অনেকটা এরকম দাঁড়ায় যে যারা আসলে ইয়াং তাদের জন্য আসলে জাপান একটা ব্লেসিং। এরা আসতে পারে এখানে, আসার পরে কিছুদিন জব করলে ওদের একটা আইডিয়া হবে, ওরা আসলে এখানকার এনভায়রনমেন্ট, এখানকার সব কিছু বুঝতে পারবে, দেন ডিসাইড করতে পারবে যে আসলে কি করবে। দেন বিয়ে শাদী করে বাচ্চা কাচ্চা নিয়ে এখানে থাকবে কি থাকবে না, এই ডিসিশনটা নেওয়ার মতো ইনাফ টাইম থাকবে। বাই দিস টাইম সে ভালো টাকা পয়সা আর্ন করে ফেলতে পারবে, সে চাইলে অন্য কোথাও মুভ করতে পারবে কিংবা নিজের দেশেও ব্যাক করলে ব্যাক করতে পারবে। যাদের হচ্ছে এরকম প্ল্যান যে না আমার জাপানিজ এনভায়রনমেন্ট, জাপানিজ কালচার এগুলো নিয়ে আমার কোনো প্রবলেম নাই, আমার বাচ্চার কোথাও যাওয়ার দরকার নেই, সে জাপানেই স্টে করবে, জাপানেই বড় হবে, জাপানেই চাকরি বাকরি করবে, জাপানেই বিয়ে শাদী করবে, জাপানেই সে সব কিছু করবে, তাদের জন্য পারফেক্ট, নো ইস্যুস, তাদের জন্য এটা খুব ভালো জায়গা। সো ফাইনালি একটা কথাই বলবো, যেই আসবেন কর্নার কেসগুলো একটু ভালো করে স্টাডি করে আসবেন, হুট করে এখানে চলে আসবেন না। এটা আসলে একটা দীর্ঘমেয়াদী সমস্যার সৃষ্টি করবে আপনার জন্য, আপনার পরিবারের জন্য, সবকিছুর জন্য। আর যারা স্টুডেন্ট থাকাকালীন সময় থেকেই প্ল্যান করবেন যে এখানে আসবেন, তাদের জন্য সবচেয়ে ভালো হয় ল্যাঙ্গুয়েজটা শিখে ফেলতে পারলে। ধন্যবাদ, ভালো থাকবেন।